হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ ভৌত বিজ্ঞান। আমি আলোলিকা। আমার এই চ্যানেলে তোমাদের জন্য ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্সের বল ও গতি চ্যাপ্টার থেকে নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ক্লাসে কিন্তু আমি তোমাদের লেখচিত্র আঁকা শেখাবো, মানে বেগ এবং সময়ের সাপেক্ষে কীরকম ধরনের লেখচিত্র হয়, বিভিন্ন রকম বেগে গতিশীল বস্তুর কেমন ধরনের লেখচিত্র হয় এবং সেই লেখচিত্রের মাধ্যমে আমরা গতির সমীকরণ প্রতিষ্ঠা, এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা শিখব। তো খাতা পেন কোথায় প্রত্যেকের? শুধু বসে বসে এইভাবে ভিডিও দেখলে তো হবে না, কারণ আজকের কিন্তু ক্লাসটা পুরোটাই খাতায় করতে হবে তোমাদেরকে আমার সঙ্গে সঙ্গে, না হলে কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না। তো প্রত্যেকে খাতা পেন নিয়ে বসে পড়ো, কারণ আজকের ক্লাসটা শুরু করতে চলেছি এবং আজকের ক্লাসে আমরা কিন্তু ফিজিক্সের ড্রয়িং শিখবো। মানে এতদিন তোমরা এমনি ড্রয়িং করে এসেছো, আজকে তোমাদেরকে আমি ফিজিক্সে কিভাবে ড্রয়িং করতে হয় সেই সমস্ত কিছু শেখাবো। প্রথমেই আমি তোমাদের একটু কনসেপ্ট দিয়ে দিই। ব্যাপারটা হচ্ছে লেখচিত্র, যাকে ইংলিশে গ্রাফ বলা হয়। তোমরা অঙ্কে হয়তো কথাটা শুনে থাকবে গ্রাফ, বা তোমাদের হয়তো অঙ্কে আঁকতেও হয় গ্রাফ। ঠিক যে গ্রাফ তোমরা আঁকো এক্স ভার্সেস ওয়াই, মানে ওয়াই এক্সের যেরকম অক্ষ বরাবর যেরকমভাবে গ্রাফ আঁকো, সেম জিনিস এখানে। শুধুমাত্র এখানে দেখবো আমরা যে অক্ষে এক্স এবং ওয়াই অক্ষে অন্য কিছু নিয়ে আমরা সেই গ্রাফটা করব বা লেখচিত্রটা আঁকবো। তো ব্যাপারটা কি, যে কোনো রকম বেগকে, মানে যে কোনো রকম গতিতে বা যে কোনো রকম বেগে গতিশীল বস্তুকে কিন্তু লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায়, এবং এটা কিন্তু সবথেকে উপযুক্ত ব্যবস্থা। কারণ লেখচিত্র দেখে আমরা বুঝতে পারি যে সেই বস্তুটা সমবেগে যাচ্ছে নাকি সমত্বরণে যাচ্ছে নাকি মন্দনে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু, বা অসমবেগে যাচ্ছে, এই সমস্ত কিছু কিন্তু লেখচিত্র থেকে বোঝা যায়। তো লেখচিত্র জিনিসটা তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট। এবার কি জানি আমরা, দেখো যে আমরা যে কোনো বস্তুর বেগকে, বেগ হচ্ছে কিন্তু সময়ের সঙ্গে একটা চলমান রাশি, তাই তো? এবার সেই বেগকে, মানে যাকে আমরা চলমান রাশি বলছি, সেই বেগকে কিন্তু সময়, যেটা স্বাধীন চলরাশি, তার সাপেক্ষে প্রকাশ করা যায়। এবং এই যে চলমান রাশিকে একটা স্বাধীন চলরাশির সাপেক্ষে প্রকাশ করছি আমি, মানে বেগকে সময় সাপেক্ষে প্রকাশ করছি, এটাই কিন্তু হচ্ছে আমাদের এই লেখচিত্র, মানে বল ও গতি চ্যাপ্টারের লেখচিত্র ধারণা। তো প্রথমে আমি একটা কাজ করি, তোমাদেরকে আগে বিভিন্ন রকম গতিবেগে চলমান বস্তু লেখচিত্র কীরকম হয় সেগুলো আঁকা শেখায়, তারপরে তোমাদেরকে গতির সমীকরণ প্রতিষ্ঠা করে দেখাবো যে সেইখান থেকে কতটা সহজে আমরা লেখচিত্র এবং জ্যামিতি এই দুটোকে ব্যবহার করে কিভাবে আমরা গতির সমীকরণটা প্রতিষ্ঠা করছি। তাহলে চলো আমি আজকে তোমাদের লেখচিত্র কিভাবে আঁকতে হয়, কোন মানে কীরকম বেগে গতিশীল বস্তুর কিভাবে লেখচিত্র আঁকতে হয় সেটা তাহলে আমি তোমাদেরকে শুরু করছি। দেখো, প্রথমে যেটা আমরা শিখবো সব থেকে বেসিক জিনিসটা, সেটা হচ্ছে সমবেগে গতিশীল বস্তুর বেগ এবং সময় সাপেক্ষে লেখচিত্র। এখানে কি লিখেছে দেখো, আমি হেডিংটা সমবেগে গতিশীল বস্তু, তাই তো, তার বেগ এবং সময় সাপেক্ষে লেখচিত্র। তো এইখানটা দেখো, আমি প্রথমে একটা এরকম লেখচিত্র এঁকেছি। তোমাদেরকে আমি বলে দিই, আমি যেহেতু বোর্ডে আঁকছি তো আমার কাছে কোনো স্কেল নেই এবং আমি খুব কাছ থেকে দেখছি। হয়তো হতে পারে দাগ কোথাও একটু টেরা বেঁকা হতে পারে, কোথাও একটু বাঁকা হতে পারে, কোনো লেখা হয়তো বাঁকা থাকতে পারে। তো তোমরা সেটা একটু নিজেরা অ্যাডজাস্ট করে নিও, কারণ এত সামনে থেকে দেখে এবং বিনা স্কেলে এইভাবে আঁকলে হয়তো কোথাও কিছু হয়তো একটু বাঁকা হয়ে যেতে পারে। তো তোমরা যখন করবে এই সমস্ত কিছু, তখন কিন্তু স্কেল নিয়ে খাতাতে ভালো করে করবে, ঠিক আছে? আমি এই মুহূর্তে যেহেতু হাতে আঁকছি তোমাদের সুবিধার জন্য, কারণ স্কেল নিয়ে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তো তার জন্য জিনিসটা হয়তো একটু লাইনগুলো হয়তো ঠিক হয়নি, বা এই মাঝের হয়তো এই ভাগগুলো হয়তো একই হয়নি, মানে ইকুয়াল হয়নি। তো সেটা তোমরা নিজেরা যখন করবে তখন একদম যেন ঠিকঠাক ভাবে কেন জিনিসটা করবে, ঠিক আছে? তো দেখো এখানটা কি করেছি আমি, তোমরা তো অঙ্কে শিখেছো যে লেখচিত্র এক্স ভার্সেস ওয়াই, হয়তো লেখচিত্র তোমরা শিখেছো অলরেডি। তো এখানটা আমি জাস্ট এক্স অক্ষ যেটা আছে, মানে স্বাধীন অক্ষ যেটা, সেখানে দেখো সময় নিয়েছি, আর ওয়াই অক্ষ নিয়েছি হচ্ছে আমি বেগ। মানে এক্স আর ওয়াইটা আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যে কোনটা কোন অক্ষ, যাতে তোমরা অঙ্কের সাথে যাতে তোমরা সিমিলারিটি খুঁজে পাও সেই জন্য। তো দেখো তাহলে বেগ ভার্সেস সময় আমরা লেখচিত্র করব। এবার এখানে আমি অলরেডি একটা ছকে কিছু বেগ এবং সময় নিয়ে রেখেছি। তো সমবেগ মানে আমরা কি জানি, যে একই সময়ের ব্যবধানে বস্তুটার বেগ কিন্তু একই রকম থাকছে, তাই তো? এখানে যেমন করেছি দেখো, যে প্রতিটা সময়ের ব্যবধানে দেখো বস্তুটার বেগ কিন্তু 3 মিটার পার সেকেন্ড করেই আছে। এখানে দেখো আমি শূন্য থেকে শুরু করেছি। এখানে শূন্যর কনসেপ্ট বা আইডিয়াটা এরকম, যে যেখান থেকে আমি একদম স্টার্ট করছি, যে লেভেল থেকে আমি স্টার্ট করছি, এরকম তো হতেই পারে, তাই না? একটা বস্তু অলরেডি একটা বেগ দিয়ে গতিশীল ছিল, এবার আমি মাঝখানে হঠাৎ করে এক জায়গায় স্টপওয়াচটা অন করলাম, তাহলে সেই বেগটা শূন্য বেগ হচ্ছে আমার, এবং একটা জায়গায় শেষ
করলাম সেই বেগটা আমার অন্তিম বেগ বলছি সরি, যখন আমি স্টপ ওয়াচটা যখন আমি অন করছি তখন আমার সেই সময় সময়টা শূন্য হচ্ছে এবং একটা মোটামুটি একটা সময় পর গিয়ে কয়েক সেকেন্ড 4 সেকেন্ড পর গিয়ে স্টপ ওয়াচটা হয়তো আমি অফ করছি, ঠিক আছে। তো এখানে কনসেপ্টটা হচ্ছে সেই রকম। তোমাদের হয়তো মনে হতে পারে শূন্য সময় কিভাবে একটা বস্তু একটা বেগ নিয়ে চলছে, তো ব্যাপারটা হচ্ছে চলমান বস্তুকে আমি স্টপ ওয়াচ দিয়ে আমি দেখছি তার প্রতিটা সময়ের ব্যবধানে তার বেগটা সমান থাকছে কিনা। তো এইটা হচ্ছে সমবেগ। তো দেখো যে এখানটায় প্রতিটা 1 সেকেন্ড অন্তর অন্তর মানে এখানটা আমি সময় 1 সেকেন্ড অন্তর পরিবর্তন করেছি এবং তার বেগ কিন্তু সবসময় দেখা গেছে 3 মিটার পার সেকেন্ড। এবার দেখো আমি এখানটায় যেরকম ভাবে অঙ্কে তোমরা x এবং y এর মান দেওয়া থাকে সেই অনুযায়ী এখানটায় পয়েন্ট বসিয়ে দাও, তারপরে তোমরা দাগ টানো। এক্স্যাক্টলি একই জিনিস করব। কিভাবে করব? প্রথমে দেখো সবগুলোতেই আমরা একটা জিনিস দেখে নিচ্ছি যাতে বারবার দেখতে না হয় যে সময়টা 0 1 2 3 4 করে চেঞ্জ হচ্ছে আর বেগটা কিন্তু 3ই থাকছে। তাহলে সেই অনুযায়ী আমি বসিয়ে দিই। মানে এখানে যদি আমি x y অনুযায়ী লিখি তাহলে এখানে কি হবে 0 3, তারপর একটা 1 3 2 3 2, আবার 3 3 4 3, তাই তো এরকম ভাবেই হবে পয়েন্ট গুলো। তো সেইভাবে আমি বসিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমটা হচ্ছে 0 3। আমি মোটামুটি চোখের আন্দাজে করছি, তোমাদেরকে বারবার বলছি তোমরা কিন্তু নিজেরা ভালো করে স্কেল নিয়ে ভালোভাবে মেপে মেপে করবে, কারণ আমার এখানে বাঁকা হলে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাদের পরীক্ষাতে যদি এরকম বাঁকা হয়ে যায় তাহলে কিন্তু সেখানে সমস্যা। তো সেটা তোমরা প্রত্যেকে খেয়াল রাখবে, ঠিক আছে। তো দেখো আমরা এই 5টা পয়েন্ট পেলাম, যে পয়েন্টগুলো এখানে আছে সেটাই পেলাম। যেমন 0 3, তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 3, মানে x অক্ষ হচ্ছে সময় অক্ষ হচ্ছে 1, 3 হচ্ছে বেগ। তারপর হচ্ছে 2 3, এটা হচ্ছে 2 3, এখানে 2 আর এটা হচ্ছে 3। অলরেডি আমি স্কেলিং করে রেখেছিলাম এখানে যাতে সময়টা যাতে নষ্ট না হয় এগুলো করতে। তারপরে দেখো 3 3, এদিকেও 3, এদিকে দেখো 3 সেকেন্ডের 3, আর এটা হচ্ছে দেখো 4 এবং হচ্ছে 3, তাই তো। তার মানে আমি এরকম ভাবে একটা দেখে মনে হচ্ছে একটা সরল রৈখিক একটা মানে একটা সরল রেখা পেলাম, তাই পাচ্ছি এক্স্যাক্টলি। আমি যদি পয়েন্টগুলোকে যদি আমি জয়েন করে দিই তাহলে কিন্তু আমি এরকম একটা সরল রেখা পাচ্ছি। তাহলে আমি কি দেখলাম যে সমবেগে গতিশীল বস্তুর যদি আমি লেখচিত্র যদি আঁকি বেগ এবং সময়ের মানে বেগ ভার্সেস সময়ের, তাহলে সেটা কিন্তু একটা সরল রেখা হয় এবং এই সরল রেখা দেখে এবং সরল রেখাটা কিরকম হয় সে সময় অক্ষের সঙ্গে সমান্তরাল হয়। তাহলে আমরা যে কোনো লেখচিত্রে যদি দেখি যে সময়ের সঙ্গে সমান্তরাল কোনো সরলরেখা দেওয়া আছে তাহলেই আমাকে বুঝতে হবে যে বস্তুটা সমবেগে গতিশীল। এবার এখান থেকে একটা দারুণ জিনিস আমরা শিখতে পারি যে এই যে সরলরেখা বরাবর হচ্ছে আমার গতিশীল একটা বস্তু এরকম হচ্ছে, আমি এখানে দুটো পয়েন্টের নাম দিয়ে দিলাম না হয় এ এবং বি সরলরেখা। তো ব্যাপারটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা সরণ বের করতে পারি। কিভাবে বের করতে পারি? ধরো এই জিনিসটা সরলরেখাটা তো এরকম হয়েছে, আমি পরপর নিচে একটা দাগ টেনে একটা আয়তক্ষেত্র বানিয়ে দিলাম। তো এখান থেকে এইটুকু হচ্ছে আমাদের সময়, তাই তো। 0 থেকে মানে ও পয়েন্ট থেকে এখানে একটা আমি নাম দিলাম এ বি, এখানে একটা সি নাম দিলাম। তাহলে ও সিটা হচ্ছে আমার সময় আর ও এটা হচ্ছে আমার বেগ, যতটা আর কি বেগ দেওয়া হয়েছে সেইটা। তাহলে আমরা এমনিতে আমরা বেগের সূত্র কি জানি? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়। এবার এই যে সরল রেখা যেটা হচ্ছে সমান্তরাল, তো সেটা আমি কি বললাম যে এই সরল রেখাটা হচ্ছে সরণ ধরা হয় এবং সেই সরণটা কিভাবে আমি বের করব? সরণটা হচ্ছে আমরা এখান থেকে ফর্মুলা অনুযায়ী পেয়ে যাব কি হচ্ছে সরণ সময় হচ্ছে বেগ গুণিত সময়। এবার এখানটায় সরণ সমান হচ্ছে বেগ, বেগ কত দেখো ও এ, আর সময় কত ওসি গণিত ওসি। তাহলে কি পাচ্ছি? যদি এটা আমার আমি তো এখানটায় এ বির সঙ্গে লাইনটাকে যুক্ত করে দিয়েছি, এটা দেখতে একটা আয়তক্ষেত্র হয়ে গেছে। তাহলে ও এ এবং ও সি এই দুটোর গুণফল আমরা কি দেখছি? এটা যদি ও এ বি সি যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে আয়তক্ষেত্রের দুটো বাহুর মানে এই যে দুটো আর কি বাহু তার যদি গুণফল তাহলে কি জানি আমরা? সেটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে এক্স্যাক্টলি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এটা সমান হচ্ছে ও এ বি সি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখান থেকে আমরা একটা দারুণ একটা জিনিস পেলাম। কি পেলাম? শুধুমাত্র বেগ এবং সময় এরকম ভাবে বলে দিয়েছে, সেই লেখচিত্রটা দেখে
আমি একদম এক্স্যাক্টলি তার মানে সরণ কত হচ্ছে সেটা একদম পেয়ে গেলাম। যেমন এখানটা আমরা কত পাবো, মানে সরণটা এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয় তাহলে 3 × 4 12, তার মানে আমরা এটা পাবো 12 মিটার। এবি সমান আমাদের হচ্ছে 12 মিটার হবে। তো এইভাবে কিন্তু আমরা কিন্তু সরণ পাচ্ছি। এবং তোমাদের হয়তো মনে হচ্ছে কিভাবে একটা ক্ষেত্রফল কিভাবে সরণ হয়, আমি ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি। ও এ দেখো কত 3 মিটার পার সেকেন্ড, আর ওসি হচ্ছে 4 সেকেন্ড। সেকেন্ড সেকেন্ড কেটে গেল, 3 × 4 12 মিটার। তার মানে আমি সরণ যেটা আর কি এবি যেটা সেটা কত পেলাম, 12 মিটার। তাহলে আমরা এখান থেকে কি শিখতে পারলাম, এখান থেকে আমরা প্রথমত জানতে পারলাম লেখচিত্র দেখে আমরা বুঝতে পারবো যে বস্তুটা কিরকম বেগে গতিশীল, এবং সেই লেখচিত্র দেখে আমরা সরণ মানে বস্তুটার সরণ কত সেটাও আমরা পেয়ে যাচ্ছি। এবং সেটা কি থেকে পেয়ে যাচ্ছে, একটা সিম্পল একটা ক্ষেত্রফল থেকে, মানে এই লেখচিত্রটা যতটা ক্ষেত্রফল বেষ্টন করেছে এর মধ্যে আর কি এই লাইনটা, সেইটুকুর মধ্যে থেকে কিন্তু আমরা ইজিলি সরণ পেয়ে যাচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা লেখচিত্র থেকে সমস্ত কিছু পেয়ে যাই। তোমরা একটু প্রত্যেকে নোট ডাউন করে নাও। আগের লেখচিত্রটাতে আমি সমবেগে গতিশীল বস্তুর বেগ এবং সময় সাপেক্ষে লেখচিত্র দেখালাম, এবং সেখান থেকে আমরা কি পেলাম, সরণ পেলাম। এবার সেটা যদি ধরো সমবেগ না থেকে লেখাটা যদি সমদ্রুতি থাকতো তাহলে সেখান থেকে কিন্তু আমরা দূরত্ব পেতাম। তাই তোমরা প্রত্যেকে দ্রুতি এবং বেগ জিনিসটা একই হলেও জাস্ট কোথায় পার্থক্য সেই জিনিসটা একটু মাথায় রেখো। মানে গোটা চ্যাপ্টারটা যখনই তোমরা যে কোনো অঙ্ক করবে বা পড়বে তখন জাস্ট ওই একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, একটা হচ্ছে সরণ বাই সময়। তো এইটা মাথায় রাখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা দ্রুতি হচ্ছে কোনটা বেগ হচ্ছে। এবার আমি নেক্সট যেটা করাবো সেটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তু। সমত্বরণ মানে কি, যে মানে সময়ের অন্তর অন্তর তার যে বেগের পরিবর্তন যেটা হচ্ছে সেটা হচ্ছে একই থাকছে। আমরা ত্বরণ মানে কি জানি, সময় সাপেক্ষে বেগের পরিবর্তন। এবার সেই সময়ের সাপেক্ষে যদি বেগের পরিবর্তনটা যদি একই রকম থাকে তাহলে নিশ্চয়ই সেটা সমত্বরণ হচ্ছে। তাহলে এক্স্যাক্টলি আমরা সেটাই করব। তো এখানে দেখো আমি একটা ছকে লিখে রেখেছি যে একটা বস্তু দেখো যে প্রতিটা এক সময় অন্তর অন্তর মানে 1 সেকেন্ড অন্তর অন্তর দেখো সে 2 মিটার পার সেকেন্ড করে দেখো তার বেগের পরিবর্তন হচ্ছে। যেমন এখানটা শূন্যতে শূন্য ছিল, তারপরে 1 সেকেন্ডে তার হচ্ছে বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। মানে শূন্যতে সে স্থির ছিল, তারপরে 2 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে চলতে শুরু করেছে। তার মানে সে একই রকম বেগে চলছে। 2 সেকেন্ডে গিয়ে তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে গিয়ে আস্তে আস্তে কি হচ্ছে, তার বেগের যে পরিবর্তন যেটা বাড়ছে আর কি, বেগের পরিবর্তনটা আস্তে আস্তে বাড়ছে, মানে সে সমত্বরণে চলছে। তো এখানে দেখো আমি গ্রাফে জাস্ট আমি এই জায়গাটা স্কেলিংটা চেঞ্জ করেছি। অ্যাকচুয়ালি এখানে তো মানটা বেড়ে গেছে, এবার আমি যদি পরপর এইভাবে যদি স্কেলিং করতে থাকি তাহলে আমার গোটা বোর্ড লেগে যাবে, তো সেটা তো পসিবল নয়। ঠিক আমরা যে কোনো একটা মডেল বানানোর ক্ষেত্রে যেমন একটা বড় জিনিসকে প্রজেক্ট করি বা স্কেলিং করি, সেরকম একটা মাপ নিয়ে নিই, আমাদের গ্রাফের ক্ষেত্রেও সেই স্কেলিংটা করা যায়। তো আমি এখানে দেখো মাপটা একই রেখে এখানে একটা স্কেলিং করেছি যাতে আমাকে একটা গ্রাফ আঁকার জন্য গোটা বোর্ড না লেগে যায়। বা ধরো তোমরা যদি সেরকম যদি মান দিয়ে দেয় আরো বেশি, তাহলে তোমাদের হয়তো খাতায় করতে গেলে একটা গোটা খাতা শেষ হয়ে যাচ্ছে, মানে একটা গোটা খাতার পেজও এনাফ হচ্ছে না, আর একটা পেজ লেগে যাচ্ছে। তো সেটা তো কাম্য নয়, তার জন্য স্কেলিং জিনিসটা করা হয় গ্রাফের। এটাই হচ্ছে মানে এই জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা ভীষণ একটা সহজ জিনিস এবং দারুণ একটা জিনিস, যে স্কেলিংটা করা যায় এবং ঠিকঠাক আমরা জিনিসটা পেয়ে যাই তার জন্য। তো এখানে দেখো তাই করেছি। তাহলে এখানে আমি শুধুমাত্র মান রেখে এখানটায় পয়েন্টগুলো বসিয়ে দিই। তাহলে এখানে কি হচ্ছে 0 0 প্রথমটাই, মানে প্রথম পয়েন্টটাই হচ্ছে আমার এইখানে। তারপরে পয়েন্ট হচ্ছে 1 2, এই যে 1 এবং 2। বারবার আমি বলছি আমি কিন্তু এখানটায় হাতে করছি, তোমরা কেউ হাতে করবে না, তাহলে কিন্তু দাগগুলো বাঁকা হয়ে যাবে। তারপরে দেখো 2 4, মানে 2 সেকেন্ডে তার হচ্ছে বেগ হচ্ছে 4, 2 সেকেন্ডে তার বেগ 4 হলো। তারপরে 3 সেকেন্ডে 6, 4 সেকেন্ডে হচ্ছে বেগ 8, আর 5 সেকেন্ডে বেগ হচ্ছে 10। তাহলে এটাকে যদি আমি সব পয়েন্টগুলোকে জয়েন করি, এই যে বললাম আমি হাতে করছি তাই আমার বাঁকা হয়ে যাচ্ছে, দেখছো কিরকম বাঁকা হচ্ছে। এরকম যদি বাঁকা হয়ে যায় তাহলে তো আমার একেবারে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। তার জন্য আমি তোমাদেরকে বলছি যে স্কেলে টানবে যখনই করবে। তাহলে দেখো এইখানে মোটামুটি যেটা হচ্ছে সে এরকম ধরনের হচ্ছে যে লেখচিত্রটা।
আমি যদি সবগুলো পয়েন্টকে যোগ করি, তোমরা যখন খাতায় করবে দেখবে একদম স্কেল বসিয়ে দিলে দেখবে একদম সোজা একটা দাগ হয়ে যাচ্ছে, এবং সরলরেখাটা কি হচ্ছে, মূল বিন্দুগামী হচ্ছে, মানে এই বিন্দুটা তো শূন্য শূন্য, সেই মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। তো আমি এই পয়েন্টটাকে ধরছি, এ বি ধরে নিচ্ছি। এবার দেখো এই সরলরেখাটা হচ্ছে এইরকম ঢেউ খেলানো, তো এইটাকে সরলরেখার নতি বলা হয়। তো এই নতি, সরলরেখার যে নতি, সেটাই হচ্ছে ত্বরণ। কিভাবে ত্বরণ আমি নয় তোমাদেরকে ক্যালকুলেট করে দেখিয়ে দিচ্ছি অঙ্কের মাধ্যমে। এটা যদি ও নিই, আমি এখানে একটা বি নিলাম, এই পয়েন্টটার নাম। তো নতির যেটা ফর্মুলা, মানে ও এ সরলরেখার নতি হচ্ছে এবি বাই ওবি। এবার এবিটা কি দেখো, এবি হচ্ছে, এটা হচ্ছে আমরা জানি প্রাথমিক বেগ, আর এই যে পয়েন্টটা সেটা হচ্ছে অন্তিম বেগ। তাহলে আমার এইখান থেকে এইটা হচ্ছে, মানে এই দুটো বেগের পরিবর্তন, তাই না? অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ, বা যাকে বলা হয় বেগের পরিবর্তন। আমরা বুঝতেই পারছি গ্রাফ দেখে। তাহলে এবিটাকে আমি সরাসরি লিখে দিচ্ছি বেগের পরিবর্তন। আর নিচে ওবি যেটা, সেটা হচ্ছে সময়। তাহলে এটা হয়ে গেল সময়। এবার আমরা কি জানি যে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে, বেগের পরিবর্তন তো ত্বরণ, সেটাই তো আমরা জানতাম, একদিন শিখে এসেছি। তাহলে তাই করছি আমরা, যে সময়ের সাপেক্ষে বেগের যেটা পরিবর্তন সেটা হচ্ছে ত্বরণ, যাকে আমরা ইংলিশে এ দিয়ে লিখি। তাহলে কি দেখলাম আমরা, যে একটা মূল বিন্দুগামী সরলরেখা পেলাম, যেটা হচ্ছে যে যার নতি, যেটা ও এর যে সরলরেখা, তার নতিটা হচ্ছে ত্বরণ। সেইখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো বস্তু কিরকম ত্বরণ নিয়ে চলছে। আমি যদি এখান থেকে ক্যালকুলেট করতে চাই ত্বরণটা, তাহলে কত হবে দেখো, যেটা এবি, যেটা হচ্ছে এবির মান হচ্ছে 10, ওবির মান হচ্ছে 5, তাহলে এটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে, তাই তো? এইভাবে হচ্ছে আমরা কোনো সমত্বরণে গতিশীল বস্তুর কিভাবে লেখচিত্র, সে কিভাবে যাচ্ছে সেটাও মানে পেয়ে যাব, এবং সেখান থেকে আমরা ত্বরণ পেয়ে যাই। এবার আমি তোমাদেরকে, এটা যেমন হচ্ছে দেখো যে মূল বিন্দুগামী হচ্ছে, বা বস্তুটা হচ্ছে যে একদম স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছে। এরকম তো হতেই পারে এবার, যে একটা বস্তু চলছিল একটা সমত্বরণ নিয়ে, আমি মাঝখানে স্টপ ওয়াচ নিয়ে এক জায়গায় দেখলাম, আরেক জায়গায় থামলাম, এরকম হতে পারে। যেমন প্রথমটার মতো, যে আমি স্টপ ওয়াচ নিয়ে চলমান একটা বস্তুকেই আমি কিছুক্ষণের জন্য দেখছি। তো সেই সময় কিরকম হবে লেখচিত্রটা, তো সেটা আমি দেখো করছি। জাস্ট আমি এখানটায় মানগুলো পরিবর্তন করে জিনিসটা কিরকম হবে দেখাচ্ছি তোমাদেরকে। আমি নতুন কিছু মান নিলাম। দেখো যে যখন থেকে আমি স্টপ ওয়াচটা শুরু করছি, সেই সময় থেকে অলরেডি সেই বস্তুটার বেগ কিন্তু 4 মিটার পার সেকেন্ড, তারপরে আস্তে আস্তে 2 মিটার পার সেকেন্ড করে তার বেগ পরিবর্তন হচ্ছে। এখানে আমি দেখো কি করেছি, 4 0 4, তাই তো? তাহলে আমি যদি পয়েন্টগুলোকে এবার প্লট করি, এটাকে আমি রেখে দিয়েছি যাতে তোমাদেরকে ডিফারেন্সটা বোঝানোর জন্য, যে এটা তো দেখলাম মূল বিন্দুগামী সরলরেখা আর কি হচ্ছে, এবং সেটা কি হচ্ছে স্থির বস্তুর জন্য। কিন্তু চলমান বস্তুর জন্য, মানে যে বস্তু অলরেডি একটা প্রাথমিক বেগ ইউ নিয়ে চলছে, তার ক্ষেত্রে কি হবে, তার জন্য জাস্ট আমি এটাকে রেখে দিয়েছি যে কি পার্থক্য। তো এটা হচ্ছে যখন সময় 0 তখন বেগটা 4 ছিল, তারপরে হচ্ছে 6, তারপরে 8, 8-এর পর 10, 10-এর পর 12, আর এটা মোটামুটি 14। তাহলে আমি যদি পয়েন্টগুলোকে যোগ করি, তাহলে যদিও আমার দাগটা একটু ট্যাড়া ব্যাকা হলো, এটা এক্স্যাক্টলি সেম স্ট্রেট লাইনই হবে। তো জিনিসটা দেখো এইরকম হবে, মানে সেম জিনিস হচ্ছে, দুটো দেখো প্রায় মানে এই দুটো হচ্ছে সমান্তরাল হবে। যদি স্কেল দিয়ে আঁকতাম তাহলে দুটো সমান্তরাল হতো, কিন্তু এটা হচ্ছে মূল বিন্দুগামী, কিন্তু এটা মূল বিন্দুগামী নয়। এটা প্রাথমিক বেগ যেখান থেকে শুরু করেছে সেই পয়েন্ট থেকে যাচ্ছে, কিন্তু এটাও সরলরেখা হচ্ছে, সরলরেখাটা একটু উপর দিকে উঠে শিফট হয়ে গেছে উপর দিকে। তো এইটা হচ্ছে সমত্বরণে গতিশীল বস্তুর মানে বেগ এবং সময় লেখচিত্র। এবং এখানেও দেখো এই যে নতি, যেটা এই এরকম এই যে বাঁকা যে জিনিসটাই নতি, তো সেই নতিটাই হচ্ছে কিন্তু এখানে এই ক্ষেত্রেও কিন্তু ত্বরণ হবে। তো প্রত্যেকে এটা একটু ভালো করে নোট করে নাও। এবার দেখো আমি কি করেছি, আমি জাস্ট সময়টা তো আমি একই রেখেছি স্কেলিং এ, আমার সুবিধা হচ্ছে। আর বেগের ক্ষেত্রে আমি প্রথমটার ক্ষেত্রে করেছিলাম ত্বরণ,
এবার যেটা করলাম সেটা হলো মন্দন। ত্বরণ কি? সময়ের সঙ্গে সঙ্গে ক্রম বৃদ্ধিমান বেগ, তাই তো, সেটা হচ্ছে ত্বরণ, এবং ক্রম হ্রাসমান বেগ মানে যখন সেটা কমছে যখন, সেটা হচ্ছে মন্দন। তো আমি জাস্ট সেম জিনিসই রেখেছি, এখানে দেখো যে ত্বরণের বদলে মন্দন করেছি, মানে আস্তে আস্তে সময় সাপেক্ষে বেগ কমছে। মানে যখন আমি স্টপওয়াচটা চলতে শুরু করলাম তখন অলরেডি তার 12 মিটার পার সেকেন্ড বেগ ছিল, তারপরে আস্তে আস্তে সময় সাপেক্ষে দেখো সেটা কমছে, 12 থেকে 10, 8, 6, 4, 2, মানে 5 সেকেন্ড থেকে সে 2 হচ্ছে, হয়তো দেখা গেল 6 সেকেন্ডে সে হয়তো বস্তুটা থেমেও গেল। তো এইভাবে আর কি করেছি। তো এর ক্ষেত্রে আমার লেখচিত্রটা কিরকম হচ্ছে দেখো, যে 0 ক্ষেত্রে 12, 0, 12, প্রত্যেকে আমার মানগুলোকে নিয়ে পারলে আমার সঙ্গে সঙ্গে এখনই তোমরা ভিডিওতে করো, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে যে আমি কি বলছি এবং কিভাবে হচ্ছে। কারণ এগুলো শুধু দেখলেই কিন্তু হয় না, এগুলো হাতেও করতে হয়, না করলে ঠিকঠাক হয় না, তখন বুঝতে পারা যায় না, আর কিছু নয়। তাহলে দেখো এরকম ভাবে যদি আমি বসাই পয়েন্টগুলো, 0, 12 মানে 0, 12, তারপরেটা হচ্ছে 1, 10, 1, 10, তারপরে হচ্ছে 2, 8, এটার ক্ষেত্রে 3, 6, 4, 4, তারপরে হচ্ছে 5, 2, মানে মোটামুটি জিনিসটা এটাও একটা সরলরেখা হবে, তোমরা হাতে করলেই বুঝতে পারবে এরকম ধরনের একটা সরলরেখা হচ্ছে, যার নতি কি হচ্ছে, যার নতিটা হচ্ছে এবার নিচের দিকে। মানে প্রথমটার ক্ষেত্রে যখন সেটা ত্বরণ হচ্ছিল তখন তার ক্ষেত্রে দেখলাম নতিটা ছিল এইরকম উপর দিকে, মানে সেটা হচ্ছে পজিটিভ বা ধনাত্মক। আর যখন মন্দন যখন হয়ে যাচ্ছে জিনিসটা, তখন তার নতিটা এরকম ভাবে হচ্ছে, মানে সেটা হচ্ছে ঋণাত্মক বা নেগেটিভ। তো এটাই হচ্ছে ডিফারেন্স, জিনিসটা স্ট্রেট লাইনে থাকছে কিন্তু একটার ক্ষেত্রে নতি হচ্ছে ধনাত্মক আর একটার ক্ষেত্রে নতি হচ্ছে ঋণাত্মক। তো প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল যে সমত্বরণে গতিশীল বস্তুর বেগ এবং সময় লেখচিত্র কি, এবং এখানেও একইভাবে এই যে নতি যেটা সেটাই কিন্তু মন্দন, মানে মাইনাসের যেটা কি ত্বরণ, নেগেটিভ এই যেটা সেটাই তো মন্দন। এবার ধরো তোমাদের তো এতক্ষণ আমি সমত্বরণ মন্দন এই সমস্ত কিছু করালাম, এবার যদি সেটা অসম হয়ে যায়, মানে সমবেগের জায়গায় এখানটায় জাস্ট সমর জায়গায় যদি আমি অসম করে দিই, সমত্বরণ হোক বা অসম হোক, সমর জায়গায় যদি জিনিসটা অসম হয়ে যায়, মানে ধরো এই জায়গাটায় হয়তো 0 ক্ষেত্রে 0 আছে, তারপরে এটা হয়তো 1, এটা হয়তো 5, এটা 7, তারপরে এখানে দিলাম হয়তো 11, এখানে দিলাম 15। যদি স্পেলিংটা এরকম হয়ে যায়, মানে দেখো সময়ের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু বেগ যেটা সেটা কিন্তু একই রকম থাকছে না, মানে সমবেগ হচ্ছে না, অসমবেগ হচ্ছে। বা যদি এখানে ত্বরণ করতাম আমি, একইভাবে ত্বরণও করা যায়, ডিফারেন্স করে করে অসম ত্বরণ করা যায়। তো তোমাদের প্রত্যেকের কাছে এটা একটা ওপেন কোশ্চেন থাকলো যে অসম বেগ এবং অসম ত্বরণে মানে বস্তুটার কিরকম বেগ এবং সময়ের সাপেক্ষে কিরকম লেখচিত্র হবে, প্রত্যেকে বাড়িতে ট্রাই করে দেখো, পারলে এই মানগুলো নিয়ে দেখতে পারো, বা যদি তোমরা চাও তাহলে নিজেরা কিছু বই থেকে মান নিয়ে, বা এগুলো মনের মতো করে কিছু আর কি, অসম বেগ যেরকম হচ্ছে সেরকম যদি মনের মতো কিছু মান নিয়ে তোমরা প্রত্যেকে খাতায় ট্রাই করে দেখো, দেখে আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাও যে সেটাও কি এরকম সরলরেখা আসছে, নতি কি এরকম সোজা আসছে, কিরকম হচ্ছে। তো প্রত্যেকে আমাকে সেটা কমেন্ট করে জানাবে। তো এরপরে আমি নেক্সট যেটা শুরু করছি সেটা হচ্ছে যে গতির 3টে সমীকরণ আছে, সেই 3টে সমীকরণ লেখচিত্রের মাধ্যমে কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি, তো সেইটা আমি তোমাদেরকে এবার দেখাবো। এতক্ষণ নিশ্চয় প্রত্যেকের কাছে ক্লিয়ার যে সমবেগে, সমত্বরণে, সমমন্দনে কোনো গতিশীল বস্তু লেখচিত্র কিরকম হবে, এবং প্রত্যেককে আমি হোমওয়ার্ক দিলাম, মানে বাড়িতে প্রত্যেকে ট্রাই করে দেখবে যে অসমবেগ, অসমত্বরণ, অসমমন্দনে গতিশীল বস্তুর লেখচিত্র কিরকম হচ্ছে, এক্স্যাক্টলি সেম হচ্ছে নাকি আলাদা হচ্ছে, এবং প্রত্যেকে কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, তবেই কিন্তু আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পেরেছো কিনা ঠিকঠাক ভাবে, বা তোমরা করতে পারছো কিনা। তো এবার দেখো যে আমি যেটা করব সেটা হচ্ছে যে গতির যে 3টে সমীকরণ আছে, যেটার আমি অলরেডি ভিডিও বানিয়ে আপলোড করেছি, সেখানে কি করেছিলাম আমি গতির 3টে সমীকরণকে অ্যালজেব্রিক্যালি প্রতিষ্ঠা করেছিলাম। তো সেই 3টে সমীকরণ আজকে আমি লেখচিত্রের মাধ্যমে, মানে বেগ এবং সময়ের লেখচিত্রের মাধ্যমে আমি সেটা প্রতিষ্ঠা করে দেখাবো। তো সেটা কি দেখো, ধরে নিচ্ছি একটা বস্তু সে ইউ প্রাথমিক বেগে চলছে
এ সমত্বরণ নিয়ে চলছে এবং টি সময় পরে তার অন্তিম বেগ হচ্ছে ভি। মানে কি বললাম আমি, একটা বস্তু যার প্রাথমিক বেগ হচ্ছে ইউ, সে এ সমত্বরণ নিয়ে চলছে এবং টি সময় পরে তার অন্তিম বেগ হচ্ছে ভি। তো এই অবস্থায় যেটা আর কি দেখবো, প্রথমে আমরা দেখবো যে গতির প্রথম সমীকরণ v = u + at সেটা কিভাবে প্রতিষ্ঠা করা যাচ্ছে এই লেখচিত্রের মাধ্যমে সেটা দেখবো। তো দেখো আমরা এই গ্রাফ থেকে, মানে এই যে লেখচিত্র বা গ্রাফ, সেখান থেকে আমাদের যে এক্ষুনি যে কথাটা বললাম যে একটা বস্তু u প্রাথমিক বেগে যাচ্ছে, এই সমত্বরণে চলছে এবং সে t সময় পরে তার অন্তিম বেগ হচ্ছে v, সেটা কিভাবে পাবো? তো আমরা অলরেডি এই দিকে যে অক্ষ সেটা বেগ পেয়েছি, এটা সময় পেয়েছি। তাহলে বস্তুটা দেখো এইখান থেকে যখন তার এই যে লাইনটা সরলরেখাটা শুরু হচ্ছে, তার মানে হচ্ছে বস্তুটার বেগ হচ্ছে, প্রাথমিক বেগ হচ্ছে এখান থেকে শুরু। তাহলে এইটুকুকে আমরা কিন্তু প্রাথমিক বেগ ধরে নিতে পারি এবং সে এতটা পর্যন্ত গিয়ে কিন্তু থেমে গেছে, মানে আমার লেখচিত্রতে এতটা পর্যন্ত আছে। তার মানে যেহেতু এটা বেগের অক্ষ, যদি আমি এই দিক থেকে লাইন টানি, মানে এক কথা হচ্ছে আমি অ্যাকচুয়ালি এটাকে এই করে এই দিক থেকে লিখছি, তো এইদিকে তো লেখার জায়গা নেই, আর এদিকে আর এদিকটা দুটো লাইন তো সমান্তরাল, মানে এটার যা মান হবে এটারও একই মান হবে। যেমন এইটার মান আর এইটার মান যেহেতু দুটো সমান্তরাল, তাই সেটার মান একই হবে, এখানেও তাই করছি, তাই আমি এদিকে লিখছি। তাহলে এই দিকটা হচ্ছে এই বিডি যে লাইনটা, সেটা হচ্ছে দেখো ভি। এবার কি, আর এই ওডিটা হচ্ছে যেহেতু এটা সময়ের অক্ষ, তাহলে এটা হবে সময় টি। তাহলে আমি কি কি পেলাম এখানটায় এই গ্রাফ থেকে, সেটা হচ্ছে ওএ পেলাম ইউ মানে প্রাথমিক বেগ, তারপরে হচ্ছে বিডি পেলাম ভি, আর সময় যেটা হচ্ছে ওডি পেলাম হচ্ছে সময় টি। এবার আমরা যদি ত্বরণ যদি এখান থেকে বের করি, আমরা কি জানি, কোনো এই যে সরলরেখার যে নতি সেটা হচ্ছে ত্বরণ। তাহলে ত্বরণ কিভাবে লিখবো এখান থেকে আমরা, ত্বরণ যেটা হচ্ছে এ, সেটা সমান হচ্ছে এইটা বা এটা, মানে বিডি বাই ওডি। ত্বরণ আমরা কি জানি যে বেগের পরিবর্তন সময় সাপেক্ষে, বেগের পরিবর্তন হচ্ছে এইটা বাই হচ্ছে সময় সাপেক্ষে এটা হচ্ছে। তাহলে এটা কত হচ্ছে, সরি আমি একটু ভুল লিখলাম, এটা হচ্ছে বেগের পরিবর্তন যেহেতু, আর এখানে যেহেতু প্রাথমিক বেগ ইউ আছে, তাহলে সেটা কত হবে, বিডি মাইনাস এই যে ওএ সেটা হবে, ঠিক আছে। তাহলে দেখো ত্বরণ কি, ত্বরণের ফর্মুলা হচ্ছে, ত্বরণ মানে এ হচ্ছে বেগের পরিবর্তন সময়ের সাপেক্ষে। এটাই তো শিখেছিলাম তাই না, এই জিনিসটাই করছি। তাহলে বিডি হচ্ছে এই যে বিডি মাইনাস হচ্ছে ওএ। আমি যেটা প্রথমে করে ফেলেছিলাম সেটা আমি ইউ ধরে নিয়েছিলাম, এখানে ইউটাকে জিরো ধরে নিয়েছিলাম, বাট ইউটা তো জিরো নয়, এখানে ইউ তো একটা মান আছে, ওএ হচ্ছে ইউ এর মান। তাহলে সেটা কি হচ্ছে দেখো, যেটা বেগের পরিবর্তন সেটা হচ্ছে ভি মাইনাস ইউ যেটা আর কি, আর ওডি হচ্ছে এটা। তার মানে এখান থেকে আমি পাচ্ছি কি পাচ্ছি, যে সিডি, তাই তো। বিডি মাইনাস ওএ যদি হয়, আচ্ছা এটাকে যদি আমি আরো ভেঙে লিখি প্রত্যেকে তাহলে বুঝতে পারবে, ও এটাই হচ্ছে সিডি আর এটা হচ্ছে ওডি। তাহলে সেটা সমান কি হচ্ছে, এদিক থেকে এই যে ভিডি যেটা হচ্ছে, মানে এটা হচ্ছে বিসি বাই ওডি, বিসি বাই এই যে ওডি, মানে গোটাটা থেকে আমি ও এটা মাইনাস করলাম, ও এ এবং সিডিটা হচ্ছে সমান্তরাল তাই তারা সমান। তাহলে আমি যদি গোটাটা থেকে যদি এইটুকু মাইনাস করি, তাহলে আমার এইটুকু পড়ে থাকছে, এই লাইনটুকু পড়ে থাকছে, সেটাই লিখলাম। তাহলে হচ্ছে কি, এটা যদি এ হয় আর আমার ওডিটা অলরেডি আমি টি পেয়েছি, মানে এক কথায় হচ্ছে বিসি আমি টি পাচ্ছি। যদি এখান থেকে লিখি, এটা যদি এটা সমান আমি জানি অলরেডি এ, তাহলে বিসি সমান আমি কত পাচ্ছি, সেটা হচ্ছে এটি। আগে আপাতত তোমরা এটা করো, তারপরে মুছে আমি নেক্সট স্টেপটা করছি। এবার কি পেলাম আমি, বিসি পেলাম আমি এখানটায় এটিটা পেয়ে গেলাম, তাই তো অলরেডি এই জিনিসটা পেয়েছি।
এবার আমি যদি অন্তিম বেগ ভি যদি বের করি, মানে এখানে দেখো অন্তিম বেগ ভি বের করেছি, তাহলে অন্তিম বেগ ভি সমান কত, মানে এই যে বিডি সেটা সমান হচ্ছে বিসি প্লাস সিডি, তাই তো, বিসি প্লাস সিডি। তাহলে এখানটায় বা আমি যদি উল্টে লিখি, জিনিসটা হয়তো উল্টে লিখলে এটার সঙ্গে দেখতে সুন্দর লাগবে, সেটা হচ্ছে সিডি প্লাস বিসি। সিডি কি, সিডি হচ্ছে এটার মান সমান, তাহলে এটা হচ্ছে ইউ, আর বিসি অলরেডি কি পেয়েছি, এটি। তাহলে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটিটা প্রতিষ্ঠা হয়ে গেল। তাহলে এটাই হচ্ছে গতির প্রথম সমীকরণ। তো এইভাবে আমরা বিভিন্ন রকম লেখচিত্র থেকে কিভাবে গতির তিনটে সমীকরণ প্রতিষ্ঠা করা হয় দেখব। এরপরে আমরা দেখো নেক্সট যেটা সমীকরণ, গতির দ্বিতীয় সমীকরণ, সেটা আমরা প্রতিষ্ঠা করা শিখব। দ্বিতীয় সমীকরণটা কিভাবে লেখচিত্রের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করব সেটা করার আগে তোমাদের আরেকটু সহজ করে আগে দ্বিতীয় সমীকরণটা বলছি। যে সময় প্রাথমিক বেগ শূন্য থাকে, মানে স্থির অবস্থা থেকে যদি কোনো বস্তু যদি চলতে শুরু করে এ সমত্বরণ নিয়ে, তাহলে টি সময় পরে তখন কি হয়, তার বেগ হচ্ছে অন্তিম বেগ ভি এবং তার যেটা দূরত্ব যেটা সেটা হচ্ছে এস। তো এইরকম যখন কন্ডিশন যখন হয়, মানে যখন ইউ যখন শূন্য হয় তখন কি রকম হয়, মানে সেই লেখচিত্র থেকে আমরা অলরেডি জেনে গেছি যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো সেইখানে যদি আমি ইউ যদি শূন্য হয় তাহলে এস ইজ ইকাল টু এটি স্কোয়ার। তো সেইটা কিভাবে প্রতিষ্ঠা হচ্ছে বা এস এর আমরা মান, যারা এখনো পর্যন্ত জানো না তাহলে তারা দেখবে যে এস এর মান কত হচ্ছে। তো সেইটা আগে আমরা প্রথমে এই লেখচিত্র থেকে দেখো প্রতিষ্ঠা করব। তাহলে কি, এখানে প্রাথমিক বেগ আমি শূন্য ধরলাম, ত্বরণ হচ্ছে এ, অন্তিম বেগ ভি, আর সময় হচ্ছে টি। আর এই সময়ে সে দূরত্ব কতটা অতিক্রম করেছে, দূরত্ব হচ্ছে এস, দূরত্ব সে অতিক্রম করেছে। তাহলে এইখান থেকে আমরা কি জানি যে বেগ এবং সময়ের মধ্যে সে তাহলে একটা বেগ নিয়ে যাচ্ছে, তাই তো, প্রাথমিক বেগটা শূন্য, তাহলে সে এরকম একটা সমবেগ নিয়ে যাচ্ছে, মানে একটা সমত্বরণ নিয়ে একইভাবে যাচ্ছে। কথাটা অলরেডি আমি বলেছি যে একটা স্থির বস্তু সমত্বরণে, এ সমত্বরণে সে টি সময় পরে তার অন্তিম বেগ ভি হচ্ছে এবং এই সময়ে সে এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে প্রথমেই আমি যখন সমবেগে কোনো বস্তু গতিশীলে লেখচিত্র এঁকেছিলাম, তো সেই সময় তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে সেখান থেকে আমরা লেখচিত্র থেকে কিভাবে আমরা মানে সরণ কতটা সেটা আমরা পাবো। কি ভেবেছিলাম আমরা, কি পেয়েছিলাম, যে সেখানে আমরা পেয়েছিলাম যে লেখচিত্র যতটা আর কি, প্রথমত লেখচিত্রটা যেরকম হবে, যে সরলরেখা হবে, সেই সরলরেখাটা লেখচিত্রের মধ্যে কতটা ক্ষেত্রফল বেষ্টন করে আছে, তো সেইখান থেকে কিন্তু আমরা পেয়েছিলাম সরণটা। তো এইখানে দেখো সরলরেখাটা হচ্ছে এইরকম বরাবর হচ্ছে এবং সে কি করছে দেখো, সে একটা ত্রিভুজ তৈরি করছে। যদি আমি এখানে যদি লাইনটা নিয়ে একটা, তাহলে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে। তার মানে আমরা কি পাবো এখান থেকে, যদি আমি এই লেখচিত্র থেকে সরণ বের করতে চাই তাহলে কিন্তু আমাকে এই যে ত্রিভুজ যেটা আছে তার যেটা ক্ষেত্রফল সেইটাই কিন্তু আমার সরণ হবে। তাহলে এখানটায় কি হচ্ছে, সরণ যেটা হচ্ছে এস বা দূরত্ব যেটা আর কি, সেটা সমান কি হচ্ছে ও এ বি ত্রিভুজের, মানে ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ গুণিত লম্ব ইন্টু ভূমি। এখানটায় লম্ব কত, এবি, আর ভূমি কত, ওবি। তাহলে আমার এখানটা ভূমি ওবি, এটা আমরা জানি অলরেডি সময়। এবার হচ্ছে আমাকে এবি বের করতে হবে, তাই তো, এখান থেকে। তাহলে ফার্স্টেই আমি ওবি সময়টা লিখে নিই। এবার হচ্ছে এবি। এবার এবি কি হচ্ছে দেখো, এবি হচ্ছে যেটা প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ এই দুটোর মধ্যে দূরত্ব। অলরেডি আমরা একটু আগে আমরা দেখলাম যে v = u + at তে আমরা এই জিনিসটাই দেখলাম যে এই যে এইটুকু হচ্ছে, এইটা যদি প্রাথমিক বেগ হয় তাহলে এই পয়েন্টটা নিশ্চয়ই অন্তিম বেগ হবে। তাহলে এইটার মধ্যে দূরত্বটাই বা এই যে বেগের পরিবর্তন সেটাই হচ্ছে ab। তাহলে এখানে অলরেডি যেহেতু প্রাথমিক বেগ শূন্য আছে, তাহলে এখানটায় অন্তিম বেগ যদি v হয় তাহলে ab মানে হচ্ছে v। মানে এখানটায় আমরা ab সমান লিখব হাফ ইন্টু হাফ, এখানটা এবি জায়গায় আমি ভি লিখে দিলাম আর টি লিখলাম। এবার দেখো আমি আগের যেটা সমীকরণ 1 নম্বর গতির সমীকরণ থেকে আমি কি পেয়েছিলাম, v = u + at। কিন্তু এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে u হচ্ছে 0,
তার মানে আমি পেয়ে যাচ্ছি v ইজিক্যাল টু 80। তাহলে এখানটা v এর জায়গায় যদি আমি 80 বসিয়ে দিই তাহলে হচ্ছে 80 স্কোয়ার। তার মানে কি পেলাম আমরা, s ইজিক্যাল টু 80 স্কোয়ার। এই যে যেটা লিখেছিলাম সেটা আমরা প্রতিষ্ঠা করলাম। এবার আমরা দেখব যে যখন বস্তুটা u প্রাথমিক বেগ নিয়ে যখন চলছে তখন কি হচ্ছে তার দূরত্ব, সেইটা আমরা এখন প্রতিষ্ঠা করে দেখব। এবার ধরে নাও বস্তুটা প্রাথমিক বেগ u, মানে সে u প্রাথমিক বেগে গতিশীল। সেই অবস্থায় যদি আমি u প্রাথমিক বেগে গতিশীল, এই সমতরণ নিয়ে চলছে, t সময় পরে তার অন্তিম বেগ হচ্ছে v এবং সেই সময় সে দূরত্ব অতিক্রম করেছে হচ্ছে s, তাহলে এই সময়ে আমি s ইকুয়াল টু কত পাবো? তো সেটা কি একই প্রসেস, যে এই ab লাইন যেটা সেই লেখচিত্রের মধ্যে কতটা ক্ষেত্রফল আর কি বেষ্টন করেছে, তো সেটাই হচ্ছে যে আমার দূরত্ব, এই মানে এই যে যাত্রার পথের এটা দূরত্ব। তাহলে এখানটা দেখো আমি ab যেটা আছে সেটা যেহেতু একটা প্রাথমিক বেগ u থেকে শুরু হয়েছে, মানে এতটা u সেখান থেকে শুরু হয়েছে এখানটা, মানে এটা মূল বিন্দুগামী নয় এবং সেটা কি হচ্ছে একটা ট্রাপিজিয়ামের আকার গঠন করেছে। তাহলে এখান থেকে আমি দূরত্ব যেটা s সেটা কি পাবো, OABD যে ট্রাপিজিয়াম যেটা আছে OABD এর ক্ষেত্রফল, তাই তো, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। এবার দেখো এইটাকে যদি আমি অত কঠিন ভাবে ট্রাপিজিয়াম না ভেবে আমি যদি ডাইরেক্ট এরকম তো ভাবতে পারি যে OACD একটা আয়তক্ষেত্র আর ABC মানে হচ্ছে এইটা হচ্ছে একটা ত্রিভুজ আর এইটা হচ্ছে একটা ক্ষেত্রফল, সেরকম ভাবে ভেবেও আমরা করতে পারি। তো সেভাবেই করছি। দেখো প্রথমে কি করব, OACD আয়তক্ষেত্র প্লাস ABC মানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাই যদি হয় তাহলে OACD আয়তক্ষেত্রের কি হবে ক্ষেত্রফল, আমরা কি জানি, দুটো বাহুর গুণফল মানে হচ্ছে OA গুণিত OD। তোমরা অলরেডি কোনটা কি জেনে গেছো, আমি সেই জন্য বারবার আর লিখছি না যে OA হচ্ছে u, OD হচ্ছে t, মানে এখান থেকে এইটুকু যেটা হবে সেটা t, সেটা u, গোটাটা হবে অন্তিম বেগ। তোমাদেরকে অলরেডি আমি বলেছি প্রথম সমীকরণ প্রতিষ্ঠা করার সময় যে এইভাবে লিখতে হয়। যদি এইটা যদি t হয় তাহলে অবভিয়াসলি জিনিসটা একই সমান্তরাল, তাহলে এটাও t হবে। তো এইভাবে হচ্ছে, এটা যদি u হয় তাহলে এটাও u হবে। তো এইভাবে হচ্ছে আমাদেরকে করতে হয়, ঠিক আছে। লেখচিত্রতে মানে লেখচিত্রতে আমরা কি করছি, জ্যামিতির সাহায্য নিয়ে, আগেরটা আমরা বীজগণিতের সাহায্যে প্রতিষ্ঠা করেছিলাম, এবার আমরা জ্যামিতির সাহায্য নিয়ে আমরা সমীকরণটা প্রতিষ্ঠা করছি। তো এখানে দেখো তাহলে কি OA ইন্টু OD এটা একটা হচ্ছে প্লাস হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, লম্ব হচ্ছে BC, ভূমি হচ্ছে AC। তাহলে OA কি, OA যদি u আর OD হচ্ছে t মানে UT প্লাস হাফ BC যেটা, BCটা হচ্ছে দেখো এইটুকু BC, তাই তো। তো BC কে আমরা তো এইভাবে লিখতে পারি BD মাইনাস CD, আর AC টা হচ্ছে এইটাই তো AC, এই সমান্তরাল এটাই, তাহলে সেটা t হয়ে যাচ্ছে। এবার দেখো এখানটা হচ্ছে UT প্লাস হাফ BD মাইনাস CD, মানে হচ্ছে BD টা হচ্ছে গোটাটা হচ্ছে V আর এইটুকু হচ্ছে CD টা হচ্ছে U, সো V মাইনাস U ইন্টু T। এবার গতির যেটা প্রথম সমীকরণ সেটা কি ছিল, V ইজ ইকুয়াল টু U প্লাস AT, তাহলে V মাইনাস U সমান হচ্ছে AT। তাহলে এই V মাইনাস U এর ভ্যালুটা এখানে বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তাহলে UT টা অলরেডি পেয়ে গেছি, হাফ v মাইনাস u সমান হচ্ছে AT আর অলরেডি একটা t ছিল, তাহলে AT স্কয়ার। তাহলে হলো গতির সমীকরণ, দ্বিতীয় সমীকরণটার প্রতিষ্ঠা। কি সহজ না, শুধু জ্যামিতি ইউজ করেই হয়ে যাচ্ছে। সেই ছোটবেলায় যে জ্যামিতি শিখেছিলাম, সেই আয়তক্ষেত্র, ত্রিভুজ, তাদের ক্ষেত্রফল, সেই সমস্ত কিছু ব্যবহার করেই দেখো আমরা গতির সমীকরণগুলো কি সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। গতির যেটা তৃতীয় সমীকরণ v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, সেটা কিন্তু আমরা এই একই জিনিস থেকে পেয়ে যাচ্ছি। আমরা কি করছি, জাস্ট একটু এদিক ওদিক জ্যামিতিটাকে একটু এদিক একরকম ভাবে কখনো অন্যরকম ভাবে আমরা জাস্ট অ্যাপ্লাই করে এক একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। কি মজার জিনিস না, যে একই জিনিস থেকে
সেটাকে কত রকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কত রকম সমীকরণ পাচ্ছি, এবং এটাই হচ্ছে ফিজিক্সের বিউটি। মানে সেম জিনিস থেকে আমরা অনেক কিছু আমরা আবিষ্কার করতে পারি, অনেক কিছু আমরা তার অনেক রকম মানে দিতে পারি, অনেক রকম ফর্মুলা ব্যবহার করতে পারি, মানে অনেক কিছু আমরা করতে পারি একটা জাস্ট সিঙ্গেল জিনিস থেকে। যে একটাই জিনিস আমি একভাবেই ভাববো তা নয়, একই জিনিসকে বিভিন্নভাবে ভাবা যায়, এবং এটাই হচ্ছে ফিজিক্স বা এটাই হচ্ছে পদার্থবিদ্যা। তো সেটাই দেখো, আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি যে কি করলাম। সেই একইভাবে একটা বস্তু ইউ প্রাথমিক বেগে গতিশীল, এ ত্বরণ নিয়ে, এ সমত্বরণ নিয়ে চলছে, এবং টি সময় পরে তার অন্তিম বেগ হলো ভি, এবং সেই সময় সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, এস দূরত্ব অতিক্রম করেছে। তাহলে দেখো গ্রাফটা সে একই আছে, মানে লেখচিত্রটা একই রকম আছে, যে ইউ প্রাথমিক বেগ থেকে শুরু করেছে, টি সময় হচ্ছে যাচ্ছে, টি সময় পরে তার হচ্ছে ভি হচ্ছে তার অন্তিম বেগ, এবং এই সময় তার দূরত্ব কতটা অতিক্রম করেছে, এই যে ক্ষেত্রফল যেটা পাবে তুমি, সেটা হচ্ছে এর অতিক্রান্ত দূরত্ব। তো এই জিনিসটা তো অ্যাকচুয়ালি ট্রাপিজিয়াম, তাই না? এ বি ডি ও এটা পুরোটা ট্রাপিজিয়াম, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাই হচ্ছে আমার সরণ বা দূরত্ব। তো এখানে দেখো তাই লিখেছি, আমি অলরেডি লিখে রেখেছি যে এস হচ্ছে ও এ বি ডি, ও এ বি ডি, এই যে ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল। এবার আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি শিখেছিলাম ছোটবেলায় শিখেছিলাম যে সমান্তরাল বাহু দুটির যোগফল গণিত সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব। মানে এই যে সমান্তরাল বাহু দুটো আছে, এই দুটোর যোগফল সেটা গুণ হচ্ছে এই যে বাহু দুটো আছে তাদের মধ্যে দূরত্ব, মানে এই বাহু দুটো তাদের দূরত্ব হচ্ছে এইটা, সেই দূরত্ব হচ্ছে গুণটাই হচ্ছে আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তার সঙ্গে একটা হাফ ইনটু থাকে। তাহলে এখান থেকে আমি লিখে নিই, দেখো হাফ ইনটু সমান্তরাল বাহু দুটির যোগফল হচ্ছে, সমান্তরাল বাহু দুটি কি, ও এ, প্রথমে ওটা লিখি, ও এ প্লাস বিডি, সেটা গুণ কি সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, মানে হচ্ছে ওডি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ ইনটু ওয়ে কি হচ্ছে, এটা হচ্ছে ইউ, আর বিডি হচ্ছে প্লাস ভি, আর ওডি হচ্ছে টি। এবার আমরা আবার সেই প্রথম সমীকরণে ফিরে যাচ্ছি, v = u প্লাস এটি। সেখান থেকে যদি আমি a বের করি তাহলে a সমান, সরি a নয়, যদি আমি t বের করি তাহলে t সমান কত হচ্ছে এখানে, v - u বাই a। এটা পাচ্ছি আমরা গতির প্রথম সমীকরণ থেকে। তাহলে এইখানটা, এই মানটা আমরা এখানটা t এর জায়গায় বসিয়ে দেব। যদি বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, হাফ u প্লাস v, আর t হচ্ছে v - u বাই a। এবার আমি দেখো u প্লাস v, যেটা v প্লাস u একই জিনিস, মানে 2 প্লাস 3 আর 3 প্লাস 2 দুটোই একই, দুটো সমানই 5 হয়। তাহলে এখানটায় আমি v প্লাস u এর জায়গায় আমি জায়গাটা জাস্ট উল্টে দিলাম, মানে u প্লাস v এর জায়গায় v প্লাস u করে দিলাম। এবার তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই বীজগণিতে পড়েছো যে a মাইনাস b ইনটু a প্লাস b হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এখানটা আমরা সেই বীজগণিতের সেই ফর্মুলাটাই আমরা ইউজ করছি। এখানটা 2টা এটা চলে যাচ্ছে, এই এটা এখানটায় জাস্ট এখানটা v প্লাস u আর v মাইনাস u, মানে a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানটা কি হচ্ছে v প্লাস u, আর v মাইনাস u হচ্ছে v স্কয়ার মাইনাস u স্কয়ার হয়ে গেল। এবার এখানটা তো আমরা জানি অলরেডি s আছে, এটাকে এবার আমরা এদিকে নিয়ে চলে যেতে পারি, তাহলে তাই নিয়ে চলে গেলাম। 2as সমান কত আছে এখানটায়, v স্কয়ার মাইনাস u স্কয়ার। এবার যদি আমি u স্কয়ারটাকে এদিকে নিয়ে যাই তাহলে হচ্ছে v স্কয়ার = u স্কয়ার প্লাস 2as। তাহলে আমাদের চলে আসলো গতির দ্বিতীয় সমীকরণটা। কি সুন্দর না, একই জিনিস, সমস্ত কিছু একই, কিন্তু সেখান থেকে আমরা একটু অন্যরকম ভাবে যে ঘুরিয়ে দেখলাম, আমরা একটা অন্য সমীকরণ পেয়ে গেলাম। তো প্রত্যেকে এটা খাতায় ভালো করে করে নাও, টুকে নাও। করার সময় প্রত্যেকে বুঝে বুঝে করবে, যদি কোনো জায়গায় আটকে যায় তাহলে আরো একবার রিপিট করে দেখো, যদি দরকার পড়ে বইটা একবার খুলে দেখো। দেখো জিনিসগুলো ভীষণ সুন্দর এবং ভীষণ সহজ, একটু মন দিয়ে করতে হবে। তো প্রত্যেকে এটা ভালো করে লিখে নাও। আজকের ক্লাসে আমরা বেশ ইন্টারেস্টিং জিনিস শিখলাম না, মজার মজার জিনিস। মানে আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ছবি আঁকা শিখব, এবং শুধুমাত্র ছবি আঁকা শিখিনি, সেই ছবি আঁকা কিন্তু নর্মাল ছবি আঁকা নয়, সেই ছবি আঁকার সঙ্গে
অঙ্কর কিভাবে রিলেশন এবং সেখান থেকে আমরা কিভাবে ফিজিক্সকে নিয়ে আসতে পারি এবং বিভিন্ন রকম সূত্র ফিজিক্সের কিভাবে পাচ্ছি, সেই সমস্ত কিছু কিন্তু আজকের ক্লাসে আমরা শিখলাম। এবং সবথেকে মেন যে তিনটা করলাম সেটা হচ্ছে গতির তিনটে সমীকরণ, যেটা অলরেডি আমি অ্যালজেব্রিক্যালি আমি প্রতিষ্ঠা করে দিয়েছিলাম, সেটার আমরা লেখচিত্রের সাহায্যে প্রতিষ্ঠা করলাম। এবার দেখো এই যে তিনটে সমীকরণ পেয়েছি সেখান থেকে আমরা বিভিন্ন রকম কন্ডিশনে বিভিন্ন রকমভাবে কিন্তু এই সমীকরণগুলোকে ইউজ করতে পারি। যেমন ধরো যখন প্রাথমিক বেগ যখন স্থির অবস্থায় থাকে তখন প্রাথমিক বেগ 0 হয়, তখন ইউ 0 ধরে নেব। যখন কোনো বস্তুর যখন অন্তিম বেগ 0 হয়, মানে কোনো বস্তু কিছু দূর গিয়ে সে থেমে গেল, তার মানে অন্তিম বেগ 0 হচ্ছে, তখন ভি = 0 হয়ে যাবে। তারপরে হচ্ছে যদি ত্বরণের জায়গায় মন্দন হয়ে যায় তাহলে এর জায়গায় আমরা -a দিয়ে লিখব। তো এই সমস্ত কিছু কিন্তু আমরা যখন অঙ্ক করব তখন দেখতে পাবো। এবং তোমাদের আমি এই সমীকরণ এবং এই চ্যাপ্টারে আরও 2-1টা ফর্মুলা আছে, F = ma, তো এই সমস্ত কিছু দিয়ে কিন্তু তোমাদের আমি বিভিন্ন মজার মজার অঙ্ক করাবো এবং সেই ভিডিও আমি আপলোড করব, বিভিন্ন রকম টাইপের অঙ্ক করাবো। এবং কিভাবে করা যায় এই যে এইগুলো মানে যাকে বলা হয় এই সমীকরণ নিয়ে বা ফিজিক্স নিয়ে আমরা খেলা করব সেই অঙ্কতে। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কারণ এই চ্যাপ্টারটা আমি শেষ করি, মানে আগে আমি নিউটনের 3টে গতিসূত্র করাবো, তারপরে তোমাদেরকে আমি এই চ্যাপ্টার থেকে যত রকমের অঙ্ক হয় সেই সমস্ত কিছু করাবো। আর আজকের ভিডিওতে তোমাদের এই যে সমীকরণগুলো শেখালাম, লেখচিত্র শেখালাম, আশা করছি প্রত্যেকে ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকে নিশ্চয়ই খাতা পেন নিয়ে আমার সঙ্গে বসে করেছো, এবং যারা এখনো পর্যন্ত আমার সঙ্গে খাতা পেন নিয়ে করোনি, জাস্ট ভিডিও দেখছো, তারা এইভাবে কিন্তু পড়ো না, তারা আমার সঙ্গে সঙ্গে একবার খাতায় জাস্ট করে নাও, তাহলে দেখবে ব্যাপারটা বুঝতে পারছো। আর অবভিয়াসলি ক্লাসটা আজকে ভীষণ ইন্টারেস্টিং হয়েছে, কারণ আমরা কি দেখছি, একটা জিনিস থেকে আমরা বিভিন্ন রকম জিনিস পাচ্ছি, মানে জিনিসটা একই কিন্তু সেখান থেকে আমরা দুটো সূত্র পেয়ে গেলাম। তো এই রকমই হচ্ছে আমরা ফিজিক্স নিয়ে কিন্তু ভবিষ্যতেও আমরা যখন পড়বো ক্লাস 9, 10, 11, 12 সমস্ত কিছুতে কিন্তু এইভাবেই আমরা খেলা করব এই সাবজেক্টটাকে নিয়ে। তো প্রত্যেকে বুঝতে পেরেছো আশা করছি, এবং প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যদি এগুলো বুঝে থাকো, তাহলে প্রত্যেকে অবভিয়াসলি লাইক করবে এবং তার সঙ্গে কমেন্টে আমি যে প্রশ্নটা করেছি প্রশ্নের উত্তর অবভিয়াসলি দেবে। যদি কমেন্টে উত্তর দাও তবেই তো আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কি না। আর প্রত্যেকে ভালো করে এই ভিডিওটা দেখার পর প্রত্যেকে আরেকবার বইটা ভালো করে দেখে নেবে, ভালো করে পড়ো, প্রত্যেকে পড়াশোনা করো ভালোভাবে, এবং প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ।